কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বিষয় নিজের কথা পর্ব 2। এখানে ঠাকুর কিছু সাধক সম্বন্ধে কিছু বলেছেন, সেই আলোচনার সঙ্গে কলমের গাছ সম্বন্ধেও কিছু বক্তব্য রেখেছেন। ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রামনারায়ণ রাম। 21শে সেপ্টেম্বর 1967 সাল, 155 পার্ক স্ট্রিট। ঠাকুর বলছেন, আজকে যে এসেছিল প্রণবেশ চক্রবর্তী, স্কুল মাস্টার, আমার কথা শুনে আমার সাথে দেখা করতে এসেছে। বিক্রমপুরের মালখানগরে আমাকে এক ভক্তের বাড়িতে দেখেছিল। আমার বয়স তখন 14-15 বছর হবে। ওর এক আত্মীয়ের থেকে খবর পেয়েছে যে আমি এখন পার্ক স্ট্রিটে থাকি, তাই দেখা করতে এসেছে। সে আনন্দময়ী মায়ের কাছে একসময় যাতায়াত করত। একবার চট্টগ্রামের ওই দিকে কি একটা গ্রামে আমাকে মণিকুন্তলা রায় আর ওর ছেলে রামানন্দ নিয়ে গিয়েছিল। মণিকুন্তলা রায় হলো জ্যোতিষ রায়ের স্ত্রী। ওর একমাত্র ছেলে রামানন্দকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম। জ্যোতিষ রায় ছিল আনন্দময়ীর প্রধান ভক্তদের একজন। মণিকুন্তলা রায় যে গ্রামে আমাকে নিয়ে গেল, তার পাশের গ্রামেই আনন্দময়ী মাও তখন ওখানে এসেছিল। আমি জানতাম না যে পাশের গ্রামে আনন্দময়ী আছে। আনন্দময়ী মায়ের সাথে আমার তার আগে 2-1বার দেখা হয়েছে। রামানন্দকে বাঁচিয়ে দেবার পর আনন্দময়ী আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ঢাকায় স্বামীবাগে ভোলাগিরির আশ্রমে একটা বড় পুকুর ছিল। আমি ওই পুকুরে স্নান করতে যেতাম। মণিকুন্তলার থেকে আমার কথা শুনে আনন্দময়ী আমার সাথে স্বামীবাগে মামাবাড়িতে দেখা করতে এসে শুনেছে যে আমি ভোলাগিরির আশ্রমে। তখন আনন্দময়ী আমার সাথে ভোলাগিরির আশ্রমে দেখা করে নারায়ণ নারায়ণ বলে জড়িয়ে ধরেছিল। আরেকবার বোধহয় টেকাটুলিতে শ্যামাবাসে কামিনী জজের বাড়িতে আনন্দময়ী এসে দেখা করেছে। ঢাকায় ওকে শাহবাগের কালী বলে ডাকত। মণিকুন্তলা যে গ্রামে আমাকে নিয়ে গিয়েছিল, সেই গ্রামে আমি তো সকালবেলা দাঁতন করছি আর গ্রামের রাস্তায় পায়চারি করছি। আমার সাথে সুরেশ নামে এক ভক্ত ছিল। প্রিয় প্রসাদ ওকে চিনত। হঠাৎ মণিকুন্তলা হন্তদন্ত হয়ে এসে আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলল। আমি তাড়াতাড়ি দাঁতন করা শেষ করে মুখ হাত পা ধুয়ে ফিরে আসলাম। আমি ঘরে ঢুকতেই দেখি মণিকুন্তলা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিচ্ছে। আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার। মণিকুন্তলা তখন খাটের দিকে হাত দিয়ে ইশারা করায় ভালো করে তাকিয়ে দেখি কে একজন খাটে বসে আছে। চেনা চেনা লাগছে। হঠাৎ খাট থেকে নেমে এসে আমার পায়ে প্রণাম করে বলছে, নারায়ণ, তুমি আমাকে বাঁচাও। আমি তখন বুঝতে পেরেছি যে এ হলো আনন্দময়ী মা। আমি জিজ্ঞাসা করলাম, তুমি আনন্দময়ী মা তো? ও খালি এক কথা বলে যাচ্ছে, নারায়ণ, তুমি আমাকে বাঁচাও। তখন মণিকুন্তলা আমাকে ঘটনাটা বলল। পাশের যে গ্রামে আনন্দময়ী ছিল, সেই গ্রামেরই একটি বাচ্চা মেয়ে, 7-8 বছর বয়স, সে 3 দিন ধরে নিখোঁজ ছিল। সেই মেয়েটির বাবা মা ও পরিবারের অন্যান্যরা আনন্দময়ীর বিশেষ ভক্ত। মেয়েটিও রোজ আনন্দময়ীর জন্য ফুল নিয়ে আসতো, আর আনন্দময়ীও মেয়েটিকে খুব ভালোবাসত। কিন্তু পরশুদিন দুপুরের পর থেকে মেয়েটিকে গ্রামের কোথাও আর পাওয়া যাচ্ছে না। মেয়েটির বাবা মা পাগলের মতো এসে আনন্দময়ীর পায়ে পড়েছে। আনন্দময়ী এই বলে ওদের ভরসা দিয়েছে যে মেয়েটি ভালো আছে এবং শীঘ্রই ফিরে আসবে। গতকাল রাত্রেও বাচ্চাটির মা বাবা
আনন্দময়ীর কাছে এসে কান্নাকাটি করে গেছে। আনন্দময়ী একটাই কথা বলেছে, বাচ্চা ভালো আছে এবং শীঘ্রই ফিরে আসবে। আজ ভোরবেলা গ্রামেরই এক পাশে একটা ভাঙাচোরা বাড়ির কুয়োতে বাচ্চাটির মৃতদেহ ভেসে উঠেছে। ওই বাড়িতে কেউ থাকতো না। কুয়োর পাশে স্থলপদ্মের একটি গাছ আছে। হয়তো সেই গাছের ফুল পাড়তে গিয়েই মেয়েটি অসাবধানে কুয়োতে পড়ে গিয়ে মারা গেছে। এই ঘটনায় গ্রামে খুব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আনন্দময়ী এক প্রকার লুকিয়ে মণিকুন্তলার বাড়িতে এসে উঠেছে। মণিকুন্তলার বাড়িটা আনন্দময়ী চিনত। এর আগেও জ্যোতিষের সাথে আনন্দময়ী কয়েকবার এসেছে, তাই চেনা থাকতে এখানে এসে উঠেছে। মণিকুন্তলা সব কথা শুনে ওকে বলেছে, তোমাকে এই বিপদের হাত থেকে একজনই রক্ষা করতে পারেন, তিনি হলেন আমার বালক গোসাই, যিনি আমার ছেলেকে মৃত্যুর থেকে বাঁচিয়েছেন। ওদিকে পাশের গ্রামে আনন্দময়ীকে খুঁজে না পেয়ে গ্রামের লোক আরও রেগে গেছে। সবারই এক কথা, বাচ্চাটা মরে গেছে, আর উনি বলে চলেছেন যে বাচ্চা ভালো আছে, ফিরে আসবে। আমি যখন দাঁতন করতে করতে পায়চারি করছিলাম, সেই সময়েই আনন্দময়ী মণিকুন্তলার কাছে এসেছে। মণিকুন্তলা ওর মুখে সব শুনে তাড়াতাড়ি আমাকে ডেকে নিয়ে এসেছে। আমি সব শুনে বললাম, মা হয়েছ আর বাচ্চার কান্না শুনতে পাও না? এ কেমন মা তুমি? যাই হোক, পাশের গ্রামে আমারও কয়েকজন ভক্ত ছিল। আমি সেই গ্রামে আনন্দময়ীকে নিয়ে গিয়ে মেয়ের মা বাবা আর সবাইকে বুঝিয়ে শুনিয়ে মিটমাট করে দিলাম। সেদিন গ্রামে সেই সভায় প্রণবেশ ছিল। ও পুরো ব্যাপারটা চোখের সামনে দেখেছে। সেই ঘটনার কথাই আজকে আলোচনা করছিল। আমি ওকে বললাম, এটা নিয়ে বাইরে আলোচনা করবে না, কারণ কারুর মান সম্মান নিয়ে আমি কোনো কথা বলি না। আমি হলাম বিশ্বের সুরের পথের পথিক। আমি মানুষের সাথে ছল চাতুরি করে চমক দিয়ে আমার সম্মান বাড়াই না। আনন্দময়ীকে সে বলেছিলাম, তুমি সারাদিন কি করো? খালি পূজা অর্চনা, বাসন কোষাকুষি, ঘটিবাটি এইসব নিয়েই সারাদিন চলে যায়? তোমার কোনো তত্ত্ব নেই? একজন সত্যিকারের আধ্যাত্মিক মানুষ এই অনন্ত বিশ্বের তত্ত্বের সাগরে ডুবে থাকে। তার থেকেই খুঁজে পায় এই বিশ্বের অন্তর্নিহিত সুর। প্রণবেশ বলছে, আপনি সেদিন আনন্দময়ীকে সবার সামনে খুব সম্মান প্রদর্শন করে ওকে রক্ষা করেছিলেন। তাই বলছি, সত্যিকারের যে স্বচ্ছ সুর, তার থেকে এখানকার সমাজ অনেক দূরে সরে আছে। আনন্দময়ীর এই ঘটনার খবর রাম ঠাকুরও জানত। চট্টগ্রামে মেসোমশাইয়ের বাড়িতে রাম ঠাকুর আমার সাথে দেখা করতে এসেছিল। রাম ঠাকুরের মধ্যে সত্যিকারের স্বচ্ছ সুন্দর সুর দেখেছিলাম। রাম ঠাকুরকে আমার ভালো লেগেছিল। এরপরে নারায়ণগঞ্জেও একবার রাম ঠাকুর দেখা করতে এসেছিল। তখন ও খুব পেটের অসুখে ভুগছিল। সেইবার আমাকে জড়িয়ে ধরে ও খুব কেঁদেছিল। এখানকার সমাজে যাদের খুব নাম, তাদের অনেককেই আমি সত্যিকারের সাধক বলে মনে করি না। যারা নিজেদের মান সম্মান প্রতিষ্ঠার জন্য, শুধুমাত্র অর্থ রোজগারের জন্য ছল চাতুরের আশ্রয় নিয়ে শিষ্যের মাথায় হাত বুলিয়ে তাদের শোষণ করে, আমি তাদের সাধকের কোনো স্তরেই ফেলতে পারি না। আমি জন্ম থেকে যে সুর নিয়ে এসেছি, সেই সুরের সাগরে অহর্নিশ ডুবে থেকে আমার কাজ করে চলেছি। এখানে কোনো ছল চাতুরি দিয়ে নিজেকে প্রতিষ্ঠার বালাই নেই। তবে কালিদাস যে কথা বলল, সত্যিকারের সাধক কি এখানে কেউ নেই? আছে, তার সংখ্যায় খুবই কম। যে দু একটা আছে, তারা আবার এতটাই আত্মমগ্ন থাকে যে তাদেরকে তোমাদের দৃষ্টি দিয়ে চেনা কঠিন। আমি কোনো নিন্দা সমালোচনা করছি না। জিহ্বায় চুল পড়লে যেমন জিহ্বা আপনি থু করে ফেলে দেয়, তেমনি আমার অন্তরের সুরের জিহ্বা দিয়ে যখন দেখতে গেছি, তখন যাদেরকে ভালো লেগেছে শুধু তাদের কথাই বলছি। আরও যারা উঁচু স্তরে চলে গেছে, তাদের সচরাচর সমাজের বুকে দেখা যায় না। ছোটকালে যখন হিমালয়ের দিকে যাতায়াত ছিল, তখন ওখানে দেখেছি এখনও কিছু কিছু বড় সাধক সাধনা করে চলেছে। উঁচু নিচু যে বলছি, সেটা তোমাদের বুঝবার সুবিধার জন্য।
আমার দৃষ্টিতে সবাই বিশ্ব প্রকৃতি থেকে একই পুঁজি নিয়ে এসেছে। ধরো 2 ভাই 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 5 বছর পর দেখা গেল এক ভাইয়ের পুঁজি 10,000 টাকা থেকে বেড়ে 1 লক্ষ টাকা হয়ে গেছে। আরেক ভাই সেও 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। 5 বছর পরে দেখা গেল তার পুঁজি তো বাড়েই নে, উল্টে তার বাজারে 50,000 টাকা দেনা হয়ে গেছে। বর্তমানে তোমাদের সাথে বড় বড় সাধকদের তফাৎ শুধু এইটাই যে তাদের পুঁজি বেড়ে গেছে আর তোমাদের বাজারে দেনা হয়ে গেছে। এই দেনাকে অপরাধের বোঝা বলা হয়। যে সেই পুঁজি এখানে থেকে কাজ করে বাড়িয়ে নিয়ে যেতে পারো সেই বড় হয়ে যায়। যেমন শিব বলে যাকে তোমরা জানো, সেও একদিন তোমাদের মতো সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছিল, তোমাদের মতো ঘর সংসার করেছিল। তারপর একদিন সেই শিব সাধনার দ্বারা কত বড় হয়ে গেল। এক স্কুলের সবাই ছাত্র, কেউ ক্লাস 1-এ, কেউ ক্লাস 2-তে, আবার কেউ ক্লাস 10-এ পড়ছে। যে আজ 1-এ আছে সে যেমন একদিন 10-এ উঠবে, সেরকম যে আজকে 10-এ উঠেছে সে যে একদিনেই 10-এ উঠে গেছে তা নয়, সেও একদিন ক্লাস 1-এ ছিল। তেমনি যাদেরকে আজ বড় বড় সাধক বলছি তারাও একদিন তোমাদের মতো ছিল। সব জীবই বিশ্ব ব্রহ্মাণ্ডের পূর্ণ ক্ষমতা নিয়ে আসে। সব জীবই মহাবিশ্বের বীজ। একটা বটগাছের বীজ দেখলে এমনি বোঝা যায় না যে এই বীজ একদিন কত বড় গাছ হতে পারে। একজন পকেটে করে 500 বটগাছের বীজ নিয়ে চলেছে, কিন্তু সেই একটি বীজ যেদিন পূর্ণ মহিমায় ফুটে বের হবে তখন সেই ব্যক্তির মতো কয়েকশো ব্যক্তি সেই বটগাছের তলায় আশ্রয় নিতে পারবে। সৃষ্টির কার্যাবলীতেও ঠিক সেরকম বীজ ফুটিয়ে তোলার মতো ব্যবস্থা হয়ে চলেছে। এখানে তোমাকে অল্প মাত্রায় বিশ্বের সব কিছুর স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখতে পারো, শুনতে পারো, স্বাদ সোয়াদের ব্যবস্থা, রাগ করো, মেজাজ করো, হিংসা করো, অভিমান করো, এই সব কিছু হলো বিশ্ব থেকে স্যাম্পলগুলো ব্যবহার করছো। সাধারণ যারা, তারা এই স্যাম্পলের প্যাচে পড়ে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে। সামান্য লোভে, সামান্য মোহে, সামান্য অর্থের জন্য, সামান্য যশের জন্য এহেন অন্যায় নেই যা করতে পিছপা হচ্ছে। প্রকৃতি কিন্তু দৃষ্টান্ত দিয়েছে মৃত্যু, যাতে তুমি সতর্ক থাকো যে এখানকার খেলা সামান্য কয়েকদিনের। তোমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা এর বেশি ভাবতে পারে না। এর প্রভাবে পড়েই সারাটা জীবন কাটিয়ে দেয়। এর ফলে হয় কি, খুব সামান্য কারণে তারা পথভ্রষ্ট হয়ে পড়ে। এই বলু বিশুদের কত ভালোবেসেছি, সেই ঢাকা থেকে ওদের সাথে আমার পরিচয়, কিন্তু দেখো অতি সামান্য কারণে তারা আমার থেকে সরে গেল। এইটা হচ্ছে এখানকার সাধারণ মানুষের স্তর। এটা হলো অজ্ঞানতার স্তর। তাই যারা বড় বড় হয়ে গেছে তারা সাধারণ মানুষের নিন্দা বা প্রশংসা কোনোটাকেই গ্রাহ্য করে না। কারণ যারা নিজেরাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে তারা অন্যের বিচার কি করবে? ধরো তুমি একটা সুন্দর হীরের নেকলেস পরেছ। এখন কোনো অন্ধ ব্যক্তি যে কিছুই দেখতে পায় না, সে যদি তোমার নেকলেসের প্রশংসা করে, তোমার কি শুনতে ভালো লাগবে? কারণ যে বিন্দুমাত্র দেখতে পায় না সে একটা দৃশ্যবস্তুর সৌন্দর্য কিভাবে উপলব্ধি করবে? ঠিক সেরকম বড় বড় যারা হয়ে গেছে তারাও তোমাদের মুখে তাদের প্রশংসা বা নিন্দা কোনোটাকেই বিশেষ গুরুত্ব দেয় না, শুধু শুনে যায় আর তোমাদের সাথে তাল দিয়ে যায়। এই স্তর হলো সাধারণ মানুষের স্তর, যাদের মনে বিশ্ব প্রকৃতির অপার রহস্য সচরাচর কোনো প্রভাব ফেলে না। এর উপরে একটা স্তর আছে, যে স্তরের ব্যক্তিরা এই বিশ্ব প্রকৃতির মধ্যে একটা রহস্যের আভাস খুঁজে পেয়েছে। তারা হন্যে হয়ে পথ খুঁজছে, কিন্তু পথ পাচ্ছে না। এরা সংখ্যায় খুব কম। আর অনেকটা উপরে আমি যাদের সাধক বলি তাদের স্থান। সাধক কারা? যারা সাধনা করে। সাধনা কারা করে? যারা পথ পেয়ে গেছে। সাধারণত মণিপুরে আসলে এই পথ চলা শুরু হয়। এখানেও দেখো
তোমরা যখন মায়ের পেটে ছিলে তখন মণিপুরেই অর্থাৎ নাভির থেকে খাদ্য টেনে নিয়েছ। সেই বড় বড় সাধক যারা মণিপুর অতিক্রম করেছে তাদের একটাই কাজ, বিশ্বের সেই সুরের ইঙ্গিত ধরে ধরে এগিয়ে চলা। এই শ্রেণীর সাধক এখানকার সমাজের বুকে দেখা যায় না, তবে পাহাড়ের দিকে এখনো কিছু আছে। কালিদাসের প্রশ্ন, তুমি যে কলমের গাছ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা করছো, সে কি এই স্তরের? ঠাকুর বলছেন, না, আমার কলমের গাছ যে হবে সে শুধু সাধকদের কেন, আরও উপরে যারা চলে গেছে তাদেরও উপরে অবস্থান করবে। সাধকদেরও অনেক স্তর আছে। খুব যারা উঁচুতে চলে গেছে তারাই একদিন দেবতা হয়ে যায়। ছোটবেলায় আমার সাথে খুব উঁচু সাধকদের বেশ কয়েকটা দল মাঝে মাঝে দেখা করতে আসতো। দোগাছির বাড়িতে একবার 5 জন সাধকের এরকম একটা দল রাত্রিবেলা দেখা করতে এসেছিল। তারা বিশাল বিশাল পুরুষ। আমি যে ঘরে ছিলাম সে ঘরে ওদের কথার আওয়াজ শুনে দিদিমা পাশের ঘর থেকে দেখতে এসেছিল। এসে তো একেবারে অবাক হয়ে গেছে, এরকম বিশাল বিশাল চেহারার মানুষ তো দেখেনি। এরা আকাশপথে ভ্রমণ করতে করতে আমার সন্ধান পেয়ে দেখা করতে এসেছিল। এরকম আরেকটা গ্রুপ মাঝে মাঝে উজানচরে রাতের দিকে আসতো। একবার আমার বোন গীতা ওদের দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। গীতা তখন 5-6 বছরের হবে। ও শুয়েছিল, হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখে ওদের দেখতে পেয়ে চিৎকার করে উঠেছিল। এই দলটা পাহাড়ের একটা স্থানে এখনও অবস্থান করছে। ওরা আকাশপথে মাঝে মাঝে সাগরের দিকে যায়, তখন আমার সাথে দেখা করতে চায়। এই দলটিও বসে আছে কলমের গাছের জন্য। শুধু সাধকদেরই নয়, আরও অনেক উঁচুতে যারা আছে তাদেরও কলমের গাছ গাইড করতে পারবে। ছাত্রদেরকে যে মাস্টার পড়ায় আর সেই মাস্টারকে যে পড়ায় তাকেও মাস্টারই বলা হয়। তবুও সাধারণ মাস্টারের সাথে তার কোনো তুলনাই চলে না। কলমের গাছ হলো গিয়ে মাস্টারদের মাস্টার। কালিদাস প্রশ্ন করছে, যারা পথ পেয়ে গেছে তাদের আবার গাইড করার প্রয়োজন কি? ঠাকুর বলছেন, বিশ্বের এই পথ অনন্ত পথ। এই পথ অনন্তকালের। পথে চলতে চলতে নানা রকম অসুবিধার সম্মুখীন পথিক হতে পারে। কলমের গাছ সেই অসুবিধা থেকে তাদেরকে মুক্ত করে দেবে। তাছাড়াও দেখা যায় অনেক সুগম পথ আছে। সেই পথের সন্ধান জানা নেই বলে অনেকে একটু কঠিন পথ দিয়ে যাত্রা করছে। সেই সুগম পথের সন্ধান কলমের গাছ সেই সাধকদের দিয়ে দেবে। অনেক পরিশ্রম করে যে পথ অতিক্রম করা হয়, পরে দেখা যায় সেই লক্ষ্যে পৌঁছাতে আরও সহজ পথ ছিল। পাহাড়ের রাস্তায় দেখেছ ঘুরে ঘুরে উপরে ওঠে। এই ঘোড়া পথে দেখা গেল কয়েক মাইল চলল, কিন্তু সত্যিকারের উঠল হয়তো 100 বা 200 মিটার। পাহাড়িয়া রাস্তায় এইভাবেই তো সবাই ওঠে, কিন্তু হেলিকপ্টারে যদি কেউ যায় সে কিন্তু সোজা লম্বালম্বি উঠবে। তাকে তো পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে উঠতে হবে না। ফলে সেই ব্যক্তি খুব অল্প সময়ে এবং কম পরিশ্রমে অনেক উচ্চতায় খুব সহজে চলে যাবে। এখানকার যোগীরা তারা বড় বড় হয়ে গেলেও বেশিরভাগই খুব কঠিন পথ ধরে তাদের রাস্তা অতিক্রম করেছে। তারা তাদের সংস্কারের প্রভাবে পড়ে অনেক সহজ জিনিসকে জটিল করেছে। অন্যদিকে আমার পথ হলো প্রকৃতির যে সহজাত ধারা, যে অরিজিনাল ইনস্টিংক্ট, সেই পথই আমার পথ। আমার কলমের গাছ যেহেতু আমার সহজাত চেতনাতেই বড় হবে, তাই সে তখন প্রকৃতির সেই সংস্কারমুক্ত অতি সহজ পথের বার্তা যোগীদের জানিয়ে দিতে পারবে। এর ফলে যে কাজ করতে তাদের কয়েক হাজার জন্ম লাগতো, সেই কাজ ওরা এক জন্মেই সেরে ফেলতে পারবে। তার জন্য ওরা কলমের গাছের আশায় আকুল ব্যাকুলভাবে বসে আছে আর আমার কাছে দিবারাত্র প্রার্থনা জানাচ্ছে, কবে আমি কলমের গাছ করে কাউকে পাঠাবো। প্রকৃতি থেকে আমার যে রেকর্ডস, সেই 4 আনার আইনের জন্য ওদের পক্ষে তো আমার কাছে আসা সম্ভব হচ্ছে না।
চার রাস্তার মোড়ে যেমন অ্যারো থাকে, এদিকে জিটি রোড ওদিকে বিটি রোড, ঠিক সেরকম প্রকৃতি থেকেই যেন সাধকদের দিক নির্দেশ করার জন্য কলমের গাছ আসবে। বিরাট বিরাট সাধক যারা দেবতুল্য হয়ে গেছে তারা ওকে মাথায় করে রাখবে, কারণ স্রষ্টার নির্দেশ যেন ওর মাধ্যমেই সাধকদের কাছে আসবে। তারা তাদের এতদিনকার সব সাধনা ফেলে তার নির্দেশেই পথ চলবে। এছাড়াও একটা বড় ভূমিকা কলমের গাছের থাকবে। আইনের প্যাচে পড়ে যে সমস্ত বড় বড় সাধকদের সাথে বা অন্য যে কোনো কারণে যাদের সঙ্গে আমার দেখা হলো না, কলমের গাছ ইচ্ছা করলে তাদেরকে আমার কাছে অতি সহজেই নিয়ে আসতে পারবে। প্রকৃতি থেকে সাধকদের কাজ সহজ করার জন্য কলমের গাছের সৃষ্টি। কারণ আমি বিশ্বের অনেক আইনের মধ্যে দিয়ে চলছি, কিন্তু ওর উপর আইনের খবরদারি থাকবে না। পাহাড়ে সাধকদের মধ্যে ভাবের আদান প্রদান হয়। সাধনার পথ আরও সহজে, আরও কম সময়ে বেশি পথ কিভাবে অতিক্রম করা যায় সেই সব নিয়ে আলোচনা হয়। কারণ সময় খুব সংকীর্ণ। দেহ নিয়ে থাকতে থাকতে যেটুকু কাজ করা যাবে সেটাই থাকবে, বিদেহী হয়ে কাজের ফল হয় না। তাই জন্ম থেকে মৃত্যু এই সামান্য সময়ের মধ্যে যতটা কাজ করে রাখা যায় সেটাই চিরকালের জন্য থেকে যায়। যেহেতু তারা প্রকৃতির কাজে ব্যস্ত থাকে, তাই প্রকৃতি অবশ্য তাদেরকে একটু সুবিধা দেয় যে তাদের আয়ু কয়েকশো বছরও অনেক সময় হয়। কিন্তু যতই আয়ু থাকুক না কেন, মৃত্যুর হাত থেকে তো রেহাই পাবে না। সাধনার তুলনায় এই আয়ু খুবই সামান্য। তাই কত কম সময়ে কত বেশি করা যায় এই চিন্তা নিয়েও আলোচনা হয়। 1937 বা 1938 সালে এই রকম এক সভায় আমাকে নেমন্তন্ন করেছিল। সেইবার ভূপেন আমার সাথে পাহাড়ে গিয়েছিল। 1938 সালই হবে সেটা। ওই 12 বছর পর পর যে বড় সভা হয় সেরকম একটা সভা। এমনিতে মাঝে মাঝেই সভা হয়, কিন্তু 12 বছর পরে পরে যেটা হয় সেটা বিশেষ সভা। ভূপেন আমার সাথে রংটং না রং সেটাং এরকম কি একটা জায়গা পর্যন্ত গিয়েছিল। তারপর সেখান থেকে ওরা আমাকে একা নিয়ে গিয়েছিল। ভূপেন ওই জায়গা থেকে ফিরে এসেছিল। ওখানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু আগের ক্লাসে যে বলেছিলাম যে 4 আনার সেই আইনের জন্য খুব যারা বড় বড় হয়ে গেছে তারা আমার কাছে আসতে পারেনি, তাদের বার্তা আমার কাছে অন্যরা বয়ে নিয়ে এসেছিল। আমি যাতে কাউকে তাদের কাছে পাঠাই সেই অনুরোধ তারা জানিয়েছিল। আমি তখন বলেছিলাম আমার কোনো সন্তানকে আমি আমার প্রতিনিধি করে পাঠাবো। সেই সাধকদের জন্য আমার সেই সন্তান সেই কলমের গাছ যাবে। সাধকদের সেই সভায় যে সবচেয়ে বড় হয়ে গেছে তাকে বিচারকের আসনে বসানো হয়। কিন্তু 38 সালের পর থেকে এখন পর্যন্ত যতবার সেই সভা হয়েছে সেই বিচারকের আসন ফাঁকা রাখা হয়েছে। এখনও সভা হয়, ভাবের আদান প্রদান হয়, তবে বিচারকের আসনটা ফাঁকা রাখা হয়। একটা শুধু ফুলের মালা সর্বোচ্চ আসনটাতে রেখে ওরা ওদের আলাপ আলোচনা করে। আমি যতদিন না কাউকে পাঠাচ্ছি ততদিন ওই আসন তারা ফাঁকাই রাখবে। বহু বছর ধরে এটা চলে আসছে। 1938-এর সাথে 12 যোগ করো, কত হয়? 1950। হ্যাঁ, 1950-এ হয়েছে। তারপর আরও 12 যোগ করো, কত হয়? 1962 সাল। 1962তেও হয়েছে। এইভাবে প্রতি 12 বছরে একবার করে হয়। কালিদাস বলছেন, সেদিন যে শিবের সাধনার আসনের কথা বলেছিলে, সেই আসন আর এই বিচারকের আসন দুটো কি এক? ঠাকুর বলছেন, না, শিবের যে সাধনা আসন সেটা পাহাড়েরই অন্য একটি জায়গায়। সেই জায়গায় বড় বড় সাপেরা পাহারা দিচ্ছে। তার কাছাকাছি এখনও কিছু খুব বড় যোগে কাজ করে চলেছে। অনেকে এমনও আছে যে গাছের তলায় বসে একটানা সাধনা করতে করতে গাছের অংশ, পাতা, ডাল আস্তে আস্তে
ওর উপর গ্রো করেছে। এমন চেহারা হয়েছে যে ভালো করে লক্ষ্য না করলে গাছ না মানুষ বোঝাই যায় না। আর এই বিচারকের আসনের কথা যে বললাম, সেটা হলো 12 বছর পর পর যখন সভা হয়, সেখানে খুব বড় বড় যোগী ও সাধকেরা একত্রিত হয়। সেখানে সব থেকে বড় যে তাকে বিচারক করা হয়। সাধনার কোনো কিছু নিয়ে দ্বিমত হলে তিনি রায় দেন এবং তার রায় সকলেই মেনে নেয়। 38 সাল থেকে প্রতি 12 বছর অন্তর সেই বিচারকের আসনে একটা মালা রেখে তারা সভা করে চলেছে, কাউকে আর বিচারক করেনি। আমার রিপ্রেজেন্টেটিভ করে কাউকে যদি আমি কোনোদিন পাঠাই, তবেই তাকে ওরা সেই আসনে বসাবে। কালিদাস: শিবের আসন আর বিচারকের আসনে কি একই লোক বসবে, নাকি আলাদা আলাদা করে দুজন বসবে? ঠাকুর বলছেন, কাউকে যদি কোনো কাজ দিয়ে কোনো গ্রামে পাঠানো হয়, সেই গ্রামেই যদি অন্য কোনো কাজ থাকে, তাহলে কি তার জন্য আলাদা ভাড়া খরচা করে আরেকজনকে পাঠানো হয়? সহজ যুক্তি কী বলে? পাহাড়ে একজনই যাবে, সে আমার প্রতিনিধি হয়েই যাবে। এখন কলমের গাছ যদি তার খুশিতে কাউকে সাথী করে নিয়ে যায়, সেটা অন্য কথা। প্রকৃতির আপন নিয়মেই হঠাৎ হঠাৎ কারুর মধ্যে বিশ্বের সুর খুব সহজে ধরা পড়ে, তখন ইউনিভার্স থেকে তাদের খুব বড় স্ট্যাটাস দেওয়া হয়। কলমের গাছও সেরকম খুব বড় স্ট্যাটাসের অধিকারী হবে। বড় বড় যোগীরা তাকে ঈশ্বরের মতন দেখবে। আমি যেমন এই বিশ্বকে রিপ্রেজেন্ট করছি, ঠিক সেরকম আমার কলমের গাছও আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তাদের কাছে যাবে। আমার ইচ্ছাটাই ওর মধ্যে রিফ্লেক্টেড হবে। বনের মধ্যে হাজার হাজার গাছ পড়ে আছে, তার মধ্যে হঠাৎ কোনো একটি গাছে বিশেষ একটা ফুলের জন্ম হয়। সেই ফুল গাছ তখন সকলকে মুগ্ধ করে, আকর্ষণ করে নিজের দিকে টেনে নেয়। কয়লার খনিতেও অনেক সময় দেখা যায় এমন একটা বড় হীরার জন্ম হয়েছে, যার দাম এত বেশি হলো যে ওই হীরার খণ্ড দিয়ে ওই কয়লা খনিটাই কিনে নেওয়া যাবে। কয়লা আর হীরা তো একই বিষয়বস্তু দিয়ে তৈরি, কিন্তু দুটো দামের কত পার্থক্য! এই যে মণ্ডলরা, যাদের কয়লার খনি ছিল, ওরা তো আমাকে নিয়ে গেছে কয়েকবার। ওদের ওখানে ওরাই আলোচনা করেছে যে ওদের পরিচিতি কার কয়লা খনিতে যেন এরকম ঘটনা ঘটেছিল। এমন একটা হীরার জন্ম হয়েছে, সেই হীরা দেখতে বিদেশ থেকে সাহেবরা এসেছিল। কলমের গাছও ঠিক সেরকমভাবে এখানকার পরিবেশে জন্ম নিয়েও যেন অন্য একটা সময়ের থেকে আসবে। তোমাদের তুলনায় সে অনেকটাই এগিয়ে থাকবে এবং তোমাদের সাধারণ বিচারে ওর দাম পরিমাপ করা যাবে না। প্রকৃতি থেকে যাকে পাঠাবে কলমের গাছের জন্য, তাকে আমি আমার মনের মতো করে তৈরি করব। এখানকার পরিবেশের প্রভাবে যাতে না পড়ে, তাই একটু আড়াল করে ওকে রাখতে হবে। কতটা করে উঠতে পারবো জানি না, তবে সাধক আর যোগীদের একান্ত ইচ্ছাতেই কলমের গাছ রূপ নেবে। আমার সত্যিকারের রূপটা, আমার আসল চিন্তাটা ওর থেকেই সবাই জানতে পারবে। আমি তো দেখো সেই শিশু বয়স থেকে আমার সুরের বাইরে অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ করিনি। এত নিন্দা বদনাম সব হজম করে এগিয়ে চলেছি। কোনো দিন এক মুহূর্তের জন্যও আমি আমার ক্ষমতার অপব্যবহার করিনি। তাই বিশ্ব প্রকৃতিতে আমার রেকর্ডস এত ভালো হয়েছে। এই কথা আমার ব্যক্তিগত কথা, তোমাদের জানানোর উদ্দেশ্য নিয়ে বলছি না। কাছে আছো তাই আমার মুখে কথা শুনতে পেলে। ইউনিভার্সে আমার কি পজিশন, সেটা ওই পাহাড়ের সাধকরা কিছুটা উপলব্ধি করেছে, কিন্তু তারা আমার কাছে পৌঁছাতে পারছে না। কলমের গাছ ইচ্ছা করলে সবাইকে আমার কাছে পৌঁছে দিতে পারবে। এত বড় একটা সাগরকে একজন সামান্য ব্যক্তি তো খাল কেটে বহু দূরে পৌঁছে দিতে পারে। এইভাবে খাল কেটে কেটে সাগরের জল বইয়ে দিয়ে মরুভূমিকেও সবুজ করে দেওয়া যায়, যদি সেরকম অধ্যাবসায় থাকে। তোমরা যদি আমাকে বুঝতে পারতে, তাহলে তোমাদের জীবন অন্যরকম হয়ে যেত। মেঘ যেমন সূর্যকে আড়াল করে রাখে,
তোমাদের হাজার হাজার জন্মের অপরাধের বোঝাও ঠিক সেরকম তোমাদেরকে আমার কাছ থেকে আড়াল করে দিচ্ছে। তোমরা আমাকে বুঝে উঠতে পারছো না। অতি সামান্য জাগতিক চাওয়া পাওয়ার মধ্যে আমাকে রেখে সেই সব কাজ আমাকে দিয়ে করাতে চাইছো। আমি তোমাদের মনের মতো না চললেই বিরূপ হয়ে চলে যাচ্ছ। আবার বলু বিশুর মতো কেউ কেউ আমার বিরুদ্ধে কোর্টে যাবারও প্ল্যান করছো। আমি সব বুঝেও চুপ করে থাকি। তোমরা যদি একটু আমার মনের মতো চলতে, তাহলে আমি তোমাদের এই বিশ্বের খনি থেকে অনন্ত সম্পদ তুলে ভরপুর করে দিতে পারতাম। তোমরা তখন বুঝতে পারতে, যা পেলে সব পাওয়া যায়, সেই সম্পদ একমাত্র আমি তোমাদের দিতে পারি, এবং তার জন্য তোমাদের কোনো সাধনাও করতে হবে না। শুধুমাত্র আমার খুশির দ্বারাই আমি তোমাদের তা দিতে পারি। তোমরা সেই পরম সম্পদের খোঁজ না করে সামান্য সামান্য জাগতিক বিষয়বস্তু, যা চিরকাল তোমাদের সাথে থাকবে না, তাদের মোহে পড়ে ডুবে যাচ্ছ। আমি চাই তোমরা আমাকে একটু কাজে লাগাও। এখানেই সমাপ্ত। পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী যোগ দর্শন, রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।